তোমরা খেয়াল করো, এখানে প্রথমে বলা হয়েছে প্রীতু লিমিটেডের অনুমোদিত মূলধন 30 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 3 লক্ষ শেয়ারে বিভক্ত। এটা হচ্ছে আমাদের অনুমোদিত শেয়ার মূলধন। যেহেতু আমরা প্রশ্নের মধ্যে অনুমোদিত শেয়ার মূলধন পেয়ে গেছি, তাহলে আমি প্রথমেই তোমাদেরকে শেখাতে চাই যে তুমি যখন আর্থিক বিবরণী করবে বা মালিকানা সত্ত্ব বিবরণী করবে, তখন সেখানে তুমি শেয়ার মূলধনটা কিভাবে লিখবে। তো অনুমোদিত শেয়ার মূলধনটা আমরা 3 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য, 30 লক্ষ টাকা, এটা আমরা লিখবই, লিখে বন্ধ করে দিব, এটা তোমরা জানো। এখন বাকি শেয়ারগুলোকে আমরা কিভাবে ভাগ করে লিখব, সেটা লেখার জন্য তোমাকে দেখতে হবে যে তোমার রেওয়ামিলের ভিতরে কোনো বকেয়া তলব আছে কিনা, আর আমাদের প্রতিটি শেয়ারের মূল্য কি 10 টাকা না 10 টাকার থেকে কম তলব করা হয়েছে। এই দুটো জিনিস দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঙ্কটার মধ্যে শেয়ার মূলধন এখানে 10 টাকা করে বলে দিয়েছে, 5000 শেয়ার 50,000 টাকা। আর এখানে কোথাও বকেয়া তলব নাই। দেখেছ? যখন বকেয়া তলব নেই এবং 10 টাকার 10 টাকাই জনগণের কাছ থেকে চাওয়া হয়েছে, যখন বকেয়া তলব নাই আর 10 টাকার 10 টাকাই তলব করা হয়েছে, তাহলে 4টা শেয়ার মূলধন আমরা একসাথেই লিখে ফেলতে পারি। 4টা শেয়ার মূলধন আমরা একসাথেই লিখে ফেলতে পারি। একটা হচ্ছে ইস্যুকৃত, একটা হচ্ছে বিলিকৃত, একটা হচ্ছে তলবকৃত, একটা হচ্ছে আদায়কৃত। তাহলে তোমরা বলো, আমি যখন শেয়ার মূলধনটা লিখবো, আমরা যখন শেয়ার মূলধনটা লিখবো, তখন অনুমোদিত শেয়ার মূলধনটা লিখবো 3 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা করে 30 লক্ষ টাকা বন্ধ করে দিব। এরপর আমরা লিখবো ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন 5000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য, সম্পূর্ণ তলবকৃত ও আদায়কৃত 50,000 টাকা। বলো, এভাবেই না আমরা শেয়ার মূলধনটা লিখবো? তোমরা কি সবাই শেয়ার মূলধনটা চিনছ? জি স্যার। আচ্ছা, খেয়াল রেখো, শেয়ার মূলধনটা এইভাবে লিখতে হবে। শেয়ার মূলধনের পর এবার আমরা অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে খেয়াল করো। নগদ, এটা আমাদের একটা চলতি সম্পদ এবং চলতি সম্পদের সবার শেষে আমরা নগদটা লিখি। প্রাপ্য হিসাব, এটাও চলতি সম্পদ, আর চলতি সম্পদের প্রাপ্য হিসাবটা আমরা 3 নম্বরে লিখি, প্রাপ্য হিসাব। সাপ্লাইস, এটাও চলতি সম্পদ, আমরা এটা প্রাপ্য হিসেবে পরেই লিখতে পারি। আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদ। অফিস সরঞ্জাম, এটাও স্থায়ী সম্পদ। পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম, যখন আমরা অফিস সরঞ্জামটা লিখব উদ্ধৃতপত্রে স্থায়ী সম্পত্তি হিসেবে, তখন সেখান থেকে আমরা এই পুঞ্জীভূত অবচয়টা ওই 26,000 থেকে বাদ দিয়ে দেখাবো, তাই না? তোমরা এগুলা পারো তো? আমি যেহেতু সম্পূর্ণ অঙ্ক তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা চেষ্টা করবা করার। এরপর দেখো প্রদেয় হিসাব, এটা চলতি দায় না? জি স্যার। এবার অগ্রিম সেবায়, এটাও চলতি দায়। শেয়ার মূলধনের আলোচনা আমরা করলাম। অবন্টিত মুনাফা, এটা মালিকানা সত্ত্বের একটা আইটেম বা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক ব্যালেন্স। এটা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক ব্যালেন্স হচ্ছে অবন্টিত মুনাফা। সাধারণ সঞ্চিতি, এটাও মালিকানা সত্ত্বের একটা আইটেম। উদ্ধৃতপত্রের মালিকানা সত্ত্ব যেখানে বসবে, সেখানে শেয়ার মূলধনের পরেই আমরা সাধারণ সঞ্চিতিটা লিখি, মনে আছে তো তোমাদের? এরপর দেখো সেবা আয়, তার মানে আমরা বিশদ আয় বিবরণীটা সেবামূলক প্রতিষ্ঠানের পেয়েছি। সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণীটা কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়, অর্থাৎ এটাকে আমরা শুরুতেই সেবা আয় হিসেবে লিখে দিব। বেতন খরচ, পরিচালন ব্যয়, বিবিধ খরচ, পরিচালন ব্যয়, বিজ্ঞাপন খরচ, পরিচালন ব্যয়, আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা সংরক্ষিত আয় আমরা বাদ দেই। তোমরা কি রেওয়ামিলের সে সবগুলো আইটেম আমি পড়লাম, তোমরা কি বুঝছো সবাই? স্যার অফিস সাপ্লাই, স্যার সাপ্লাইস এটা কি স্যার পরিচালন ব্যয়তে বসানো যাবে না? না না না, এটা তো খরচ না, শুধু সাপ্লাইসটা আমাদের জন্য চলতি সম্পদ। কিন্তু যদি আমরা কোনো সাপ্লাইস ব্যবহার করে ফেলি, যতটুকু ব্যবহার করবো ততটুকুকে খরচের মধ্যে লিখতে পারবে। যেমন এই যে ক জি নম্বর স্যার। সমন্বয়ের মধ্যে বলছে যে আমরা 5,000 টাকার সাপ্লাইস ব্যবহার করেছি, তাহলে মোট সাপ্লাইস ছিল কত? 6,100। তার মধ্যে তুমি খরচ করেছো বা ব্যবহার করেছো কতটুকু? 5,000। তাহলে তুমি শুধুমাত্র 5,000 টাকাকেই খরচ হিসেবে লিখতে পারবে, বুঝতে পেরেছো? জি স্যার। আর বাকি থাকে কত? 1,100, ওটা চলতি সম্পত্তির পাশে বসে যাবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে
চলতি বছর সাপ্লাইজ যতটুকু ব্যবহৃত হয়, চলতি বছর সাপ্লাইজ যতটুকু ব্যবহৃত হয় ততটুকুকেই আমরা খরচ হিসেবে গণ্য করি। তাহলে সাপ্লাইজ ৫,০০০ টাকা আমাদের জন্য একটা খরচ। এই ৫,০০০ টাকা আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখে দিব। আর বাকি যে ১,১০০ টাকা থেকে যাবে সেটা হবে আমাদের চলতি সম্পত্তি পাশিতে বসবে। আমি তোমাদের এই ক্লাসের ভিডিওটা YouTube এ দিয়ে দিব। তোমরা যখন এই অঙ্কটা হাতে হাতে করতে বসবে তখন তোমরা ভিডিওটা অন করে রেখে অঙ্কটা করবে। তাহলে আমি কোন আইটেমটা কোথায় যাবে, কিভাবে যাবে আমি বলছি, তোমরা সেভাবে করলে তোমাদের অঙ্কটা। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু লেট হয়ে গেছে জয়েন দিতে স্যার। তা তো লেট হয়েছে দেখতেই পাচ্ছি। ঠিক স্যার, স্যার সরি। কানিস ফাতেমা কি জানো তোমার ডাক নামটা জানো কি? স্যার সজ্জা। ও কানিস ফাতেমা সজ্জা। সজ্জা, জি স্যার। সজ্জা আমি তো তোমার নাম কেটে দিয়েছি, তুমি কিভাবে আসলে? স্যার আমি তো পরীক্ষার আগেও ক্লাস করতাম। স্যার পরীক্ষার পরে ক্লাস যখন শুরু হয়েছে তখন আচ্ছা তো ঠিক ক্লাস আছে, করেছি। ঠিক আছে, ঠিক আছে, করো করো করো, এখন করো, এখন থাক, পরে কথা বলবো। তোমার সাথে আমি পরে কথা বলবো, তুমি ক্লাস করতে থাকো। তোমার রোল যেন কত ছিল? সজ্জার রোল নাম্বারটা কত ছিল যেন? 315 স্যার। স্যার 315। 300। ও না তা সজ্জা না, ঠিক আছে সজ্জা, ঠিক আছে আমি সজ্জার কথা বলছি না, আমি শতাব্দীর কথা বলছি, সরি সজ্জা না, সরি সজ্জা, তুমি আবার ভয় পেয়ে যেও না। না, না, স্যার সমস্যা নেই স্যার। আমি স্যার একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সজ্জা না, সজ্জা না, 320, ওটা হলো 320 শতাব্দী। না ঠিক আছে, স্যার আমিও একটু লেট করে আমার প্রেজেন্টটা দিয়ে দিন স্যার। 326। তুমি এত লেট করলে কেন? আজকে কি তোমাকে দেখতে আসছিলাম? না স্যার। মুক্তা, শ্বশুর বাড়ির লোকজন তোমাকে দেখতে আসছিল? না স্যার আরো অনেক পরে দেখতে আসবে। আরো অনেক পরে দেখতে আসবে? ও, তা তুমি এত লেট করলা কার জন্য? কারে এত চা কফি খাওয়াইলা? একটু চা খাইছিলাম তো তার জন্য স্যার লেট হয়ে গেছে। ও, আর কেউ আছো লেট করে আসছো মুক্তার মতো? আর স্যার কেউ নাই? 308। 308, 307ও আসছে। 307, 308। আচ্ছা ঠিক আছে, আর কেউ? ছেলেদের কেউ আসছে পরে? ইয়েমিন অথবা 408, ওর নাম জানো কি? স্যার আমি আসছি তো স্যার, দেখুন। ও 408 লিখন 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 408। ও আসছো, ঠিক আছে। তো তোমরা দেখো, আমি এখনই যদি তোমার নোট না করে রাখো অসুবিধা নেই, খালি বুঝে নাও। আর ভিডিওটা যখন তোমরা পুশ দিয়ে দিয়ে দেখবা তখন তোমরা আমার মনে হয় অঙ্কটা করে ফেললে হয়ে যাবে। তোমরা এখনই এখানে আমি কয়েকটা মাত্র ব্যবহারিক প্রশ্ন দিয়েছি, তারপরে সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি। এই ব্যবহারিক প্রশ্নগুলো যদি তোমরা সুন্দরভাবে নিজেরা সলভ করতে পারো, এটা কিন্তু ক বিভাগের 2টা প্রশ্ন এখান থেকে থাকবে এবং তোমাদেরকে প্রত্যেকটা জিনিস যেহেতু আলাদা আলাদা করে শেখানো হয়েছে, মালিকানা সত্ত্ব বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী, আবার উদ্ধৃত পত্রটা কিভাবে সাজাতে হয়, সম্পত্তিগুলো কিভাবে সাজাতে হয়, দায়গুলোকে কিভাবে সাজাতে হয়, তোমাদের খুব সামান্য ভুলও হওয়ার সম্ভাবনা খুব কম। বাট প্র্যাকটিস না করলে তোমরা সবই ভুলে যাবে। তো সেই প্র্যাকটিসটা করার জন্য আমি বলছি তোমরা হাতে হাতে অঙ্কগুলো প্রত্যেকটাই করবে। আর আমি যখন চারটা দেখতে চাইবো সে আমাকে দেখাবে। আসবাবপত্র, আচ্ছা তাহলে এই সাপ্লাইজ এর ব্যাপার যেটা ছিল সমন্বয়ে, দেখা গেল যে ক নম্বর সমন্বয় বলেছে যে আমরা ৫,০০০ টাকার সাপ্লাইজ ব্যবহার করেছি। যতটুকু সাপ্লাইজ আমরা ব্যবহার করি শুধু ততটুকুকে আমরা ব্যয় হিসাবে গণ্য করি। অফিস সরঞ্জামের অবচয় ২,০০০ টাকা এবং আসবাবপত্রের অবচয় ১,০০০ টাকা। ভালো করে শুনে নাও, এই দুইটা অবচয়ই আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমরা সম্পত্তি পাশে, স্থায়ী সম্পত্তি পাশে যখন আমরা আসবাবপত্র আর অফিস সরঞ্জাম থেকে আমরা যখন এই অবচয়টা বাদ দিব, তখন কিন্তু এই পুঞ্জীভূত অবচয়টা আগে যোগ করে নিয়ে তারপরে বাদ দিব। যেমন আমাদের আসবাবপত্রটা হচ্ছে ৪৫,০০০,
এখান থেকে যখন আমরা বাদ দিব তখন আমরা বাদ পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র কিন্তু পুঞ্জীভূত অবচয় মনে হয় আগে ছিল না, ছিল কি? ছিল না। তাহলে আমরা আসবাবপত্র ৪৫,০০০ টাকা থেকে সরাসরি আসবাবপত্রের অবচয় ১,০০০ টাকা বাদ দিয়ে ৪৪,০০০ টাকা লিখে দিব। কিন্তু অফিস সরঞ্জামের অবচয় ২৬,০০০ টাকা থেকে যখন আমি পুঞ্জীভূত অবচয়টা বাদ দিব, তখন এই ১১,২০০ র সাথে আমাদের যে ২,০০০ টাকা অফিস সরঞ্জামের অবচয় যেটা ছিল ২,০০০, বলো তো এটা যোগ করে নেব না আগে? তাহলে ১১,২০০ আর ২,০০০ মিলে হবে কত? ১৩,২০০। তখন কিন্তু স্থায়ী সম্পত্তি পাশে তোমাকে কিন্তু ২৬,০০০ টাকা থেকে এই ১৩,২০০ বাদ দিতে হবে পুঞ্জীভূত অবচয় নামে। তোমরা কি আমার কথা বুঝছো সবাই? জি স্যার। অর্থাৎ যখন তোমরা স্থায়ী সম্পত্তি পাশে অফিস সরঞ্জামটা লিখবে ২৬,০০০, সেখান থেকে তোমাদের বাদ দিতে হবে পুঞ্জীভূত অবচয়। তবে পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম এখানে ছিল ১১,২০০ আর নতুন করে ওনারা অবচয় ধরতে বলেছিল ২,০০০। তাহলে ওই ১১,২০০ আর এই ২,০০০ মিলে মোট ১৩,২০০ টাকা আমরা পুঞ্জীভূত অবচয় হিসেবে বাদ দিয়ে দিব। মনে থাকবে? জি স্যার। এরপর দেখো, অগ্রিম সেবা আয়ের বিপরীতে ২,০০০ টাকা সেবা প্রদান করা হয়েছে। এই ঘটনাটা ট্রিটমেন্টটা কেমন হবে প্রথমা একটু বলো তো দেখি শুনি। অগ্রিম সেবা আয়ের বিপরীতে ২,০০০ টাকা সেবা প্রদান করা হয়েছে। এই সমন্বয়টা তুমি কিভাবে সমাধান করবে একটু বুঝাই বলো তো। প্রথমা আছে না? জি স্যার। এই যে গ নম্বর যে সমন্বয়টা আমি পড়লাম, অগ্রিম সেবায় বিপরীতে ২,০০০ টাকা সেবা প্রদান করা হয়েছে। এই সমন্বয়টা তুমি এই আর্থিক বিবরণী করতে গিয়ে কোথায় কোথায় বসাবে আমাকে একটু বলতে পারবে? স্যার অগ্রিম সেবা এটা তো চলতি সম্পদে। অগ্রিম সেবায় চলতি সম্পদে? সরি স্যার, অগ্রিম চলতি দায় না স্যার? হ্যাঁ অগ্রিম সেবায়। হ্যাঁ, আয় অগ্রিম হলে সেটা দায় হয় এবং চলতি দায়। তাহলে এই হ্যাঁ ৫,৩০০ টাকা আমাদের জন্য চলতি দায়। এটার বিপরীতে উনারা বলেছে ২,০০০ টাকা সেবা প্রদান করা হয়েছে। এই ঘটনাটাকে তুমি তোমার আর্থিক বিবরণীতে কিভাবে লিখবে আমাকে একটু বলো। স্যার অগ্রিম সেবায় ২,০০০ টাকা চলতি দায় লিখবো। হলো না প্রথমা, মহা বিপদ সংকেত। আমি বোঝাচ্ছি তোমাকে, তুমি বুঝো ভালো করে। অগ্রিম সেবা আয় থেকে যখন ২,০০০ টাকা আমরা আয় করে ফেলি, তখন আমাদের আয়ের পরিমাণটা বেড়ে যায় আর অগ্রিম সেবায়ের পরিমাণটা কমে যায়। প্রত্যেকটা সমন্বয় অঙ্কে দুবার বসে, যেন একবার ডেবিট হয় একবার ক্রেডিট হয়। অগ্রিম সেবা আয়ের বিপরীতে ২,০০০ টাকা সেবা প্রদান করা হয়েছে, তার মানে অগ্রিম সেবা আয় থেকে আমরা ২,০০০ টাকা আয় করে ফেলেছি। বুঝছো নাকি প্রথমা? জি অগ্রিম স্যার। সেবায় বিপরীতে ২,০০০ টাকা সেবা প্রদান করা হয়েছে, এই কথাটার মানে অগ্রিম সেবা আয় থেকে ২,০০০ টাকা আমরা আয় করে ফেলেছি। তাহলে এটা আমাদের আয়কে বাড়াবে, তাই এই ২,০০০ টাকা আমরা সেবা আয়ের সঙ্গে যোগ করব। আমরা যখন সেবা আয়টা লিখবো ৪৩,০০০ টাকা আয় বিশদ আয় বিবরণীতে, তখন লিখবো যোগ অগ্রিম সেবা আয় হতে আয় ২,০০০ টাকা। তাহলে আমাদের সেবা আয়ের পরিমাণটা হয়ে যাবে ৪৫,০০০ টাকা। তুমি কি প্রথমা বুঝতে পারছো? আমাদের সেবা আয়ের পরিমাণটা কত ছিল? জি স্যার। ৪৩,০০০ টাকা ছিল। তার সঙ্গে আমরা যোগ করব অগ্রিম সেবা আয় হতে আয় কত? ২,০০০ টাকা। তাহলে ওই ৪৩,০০০ টাকা থেকে ২,০০০ টাকা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের সেবা আয়ের পরিমাণটা হয়ে যাবে ৪৩ আর ২ ৪৫,০০০ টাকা। এটা গেল একবার ট্রিটমেন্ট। আর একবার, যেহেতু আমরা অগ্রিম সেবা আয় থেকে আয় করে ফেলেছি, তাই এই ২,০০০ টাকা এখন আমরা অগ্রিম সেবা আয় থেকে বাদ দিয়ে দিব চলতি দায় পাশে। চলতি দায় পাশে যখন আমরা অগ্রিম সেবা আয় লিখবো ৫,৩০০, সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব অগ্রিম সেবা আয় হতে আয় কত? ২,০০০ টাকা। তাহলে টাকার ঘরে চলতি দায় পাশে বসে যাবে ৩,৩০০ টাকা। বুঝতে পেরেছ? তাহলে সবাই ভালো করে শুনে নাও, অগ্রিম সেবা আয় হচ্ছে আমাদের জন্য জি একটা স্যার। দায়।
অগ্রিম সেবা আয় হচ্ছে আমাদের জন্য একটা দায়, অবশ্যই চলতি দায়। তবে যদি আমরা এই অগ্রিম সেবা আয় থেকে টাকা আয় করে ফেলি, তাহলে যতটুকু আয় করি সেটুকু আমাদের আয়কে বাড়াবে। আর এই আয়টা আমাদের অগ্রিম যে সেবা আয় সেটার পরিমাণকে কমাবে। যখন সে আয়কে বাড়াবে তখন সে হবে ক্রেডিট, আর যখন সে এই দায়কে কমাবে তখন সে হবে ডেবিট। সমন্বয়টা ২ বার বসলো, একবার ডেবিট হলো, একবার ক্রেডিট হলো। তাহলে আমাদের অগ্রিম সেবার বিপরীতে যে ৳২০০০ আমরা সেবা প্রদান করেছি, এটা করে আমাদের সেবা আয়ের পরিমাণটা বাড়বে। আর, আর কি হবে? আর অগ্রিম সেবা আয়ের পরিমাণটা কমে যাবে। আমাদের অগ্রিম সেবা আয় কত ছিল? এই যে দেখো আমাদের অগ্রিম সেবা আয় অঙ্কের মধ্যে দেওয়া ছিল, এই যে অগ্রিম সেবা আয় দেখছো ৫,৩০০। এই অগ্রিম সেবা আয় থেকে আমাদের সেবা আয় ৳২০০০ কমে যাবে। আচ্ছা, এরপরে আসো ঘ নম্বর সমন্বয়টা একটু পড়ি। আয়কর সঞ্চিতি বাবদ ৳২৫০০ ব্যবস্থা করতে হবে। দেখো সমন্বয়ের মধ্যে আয়কর সঞ্চিতির কথা বলেছে। মুক্তা ৩২৬ মুক্তা। ৩২৬ মুক্তা। আয়কর সঞ্চিতি জি বাবদ স্যার। আয়কর সঞ্চিতি বাবদ ৳২৫০০ ব্যবস্থা করতে হবে। তুমি বলতে পারবে এটা কিভাবে বুঝবে? স্যার এটা জাবেদা হবে, আয়কর খরচ জাবেদা? হিসাব ডেবিট যদিও। জাবেদা? আমি জাবেদা করতেছি, তারপর বলতেছি আচ্ছা ঠিক আছে বলো। যদিও আয়কর credit। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়া একবার যে বিশদ বিবরণীতে মানে কি বলে ওই যে কর পরবর্তী মানে কর পূর্ব নেট মুনাফা করার পর হুম, ওইখান থেকে বাদ দিয়ে বসে আয়কর খরচ নামে। আচ্ছা আবার যাবে হচ্ছে গিয়ে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় সর্বশেষে ভেরি গুড, প্রদেয় আয়কর সঞ্চিতি মানে ভেরি প্রদেয় আয়কর গুড। হিসেবে। হ্যাঁ, তুমি খুব সুন্দর বলেছো। ঠিক আছে। তাহলে এই যে আমাদের আয়কর সঞ্চিতির সমন্বয় যেটা আছে, এটা আমরা সবসময় বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নেট মুনাফা যেটা সবার শেষে বের করি, সেখান থেকে আমরা এই আয়কর সঞ্চিতিটা বাদ দিব। তাহলে বেরোবে কর পরবর্তী নেট মুনাফা। আরেকবার আমরা যেটা করব সেটা হলো এই ৳২৫০০ আমরা আরেকবার সরাসরি চলতি দায়ের মধ্যে সবার শেষে আমরা আয়কর সঞ্চিতি মানে ঘোষিত লভ্যাংশটা সবার শেষে লিখি। এখানে তার ঘোষিত লভ্যাংশ নাই। তাই এটাই সবার শেষে চলতি দায়ের সবার শেষে আমরা আয়কর সঞ্চিতি নামে ৳২৫০০ লিখে দেব। ও ঠিকই বলেছে। তোমরা সবাই দেখেছো যে আমরা অঙ্কটা পড়লাম। তবে যেহেতু এই অঙ্কটার মধ্যে তোমাদের এই অঙ্কটা কিন্তু একদমই বড় না। কিন্তু এই অঙ্কটার মধ্যে তোমাদের আয় বিবরণীটা সেবামূলক প্রতিষ্ঠানের। তাহলে চলো আমরা খাতা নিয়ে এই অঙ্কটার আয় বিবরণীটা আমরা অন্তত করে ফেলি নাকি? কি বলো? করে ফেলবো নাকি তোমরা বাসায় পারবে? বলো আমাকে। আমি কি করে ফেলবো এখানে? করে ফেলুন স্যার। তাহলে চলো খাতা নাও। আমরা ৩ নাম্বার অঙ্কটা করছিলাম। আমি ৩ নাম্বার অঙ্কটা কপি করে নিলাম। এই যে আমার ৩ নম্বর অঙ্কটা এখানে কপি করে নিলাম। চলো এখন আমরা এখান থেকে বিশদ আয় বিবরণীটা তৈরি করি। এটা দেখে। যদি বিশদ আয় বিবরণীটা তৈরি করতে চাও, আমি বিশদ আয় বিবরণীটা এই পাশে করব। আমরা বিশদ আয় বিবরণী করার জন্য আমরা ঘর রেডি করলাম। চলো একটা ঘর টেনে ফেলি। আমাদের এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রীতু লিমিটেড। তোমরা সবাই খাতা নাও।
প্রীত লিমিটেড, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, এটা তারিখটা দেওয়া ছিল 2013 সালের 31শে ডিসেম্বর তারিখের। সমাপ্ত বছরের জন্য। এবার আমরা ঘর টেনে ফেলি। সাধারণত আমরা বিশদ আয় বিবরণীর জন্য একটা ঘর আর এদিকে 3টা ঘর টানি সাধারণত। এটা বিবরণ, সবাই করছো তো? সজ্জা, সজ্জা কি অঙ্ক করছো আমার সাথে সাথে? জি স্যার, তুলতেছি স্যার। আচ্ছা, তোমাদের সবার কি এই ঘরটা করা হয়েছে? তোমরা বিশদ আয় বিবরণীটা সুন্দর করে দেখো, আমি করছি, আমার সাথে সাথে করবা এবং বাসায় যখন করবা খুব সুন্দর করে করবা। মাঝখানে এই পড়ালেখার যে ব্রেকটা হয়ে গেল, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। আমরা এই সময়ের মধ্যে অনেক কিছু শিখে ফেলতে পারতাম। তো এখন যতটুকু সময় আমরা পাবো একটু কাজে লাগাই, দেখি আমরা অঙ্কটা করতে পারি কিনা। আমি শুরু করব। দেখো, বিশদ আয় বিবরণীতে এখন যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠানের, তাহলে আমরা সবসময় সেবা আয়টাকে আগে লিখব। আমরা সেবা আয়টা আগে লিখে ফেলবো এখান থেকে। তো তোমরা দেখো তো, আমাদের এখানে সেবা আয় আছে 43,000, কিন্তু এর সঙ্গে একটা সমন্বয় আছে। সেটা হচ্ছে আমাদের অগ্রিম সেবা আয়ের বিপরীতে 2,000 টাকা আমাদের সেবা প্রদান করা হয়েছে, এরকম কথা বলা ছিল। তাহলে আমরা এই সেবা আয়টা আমরা 2 নম্বর কলামে লিখে দিলাম। আমাদের সেবা আয়ের পরিমাণটা হচ্ছে 43,000 টাকা। আর এই সেবা আয়ের সাথে আমরা এখন যোগ করে দেব। সবাই যোগ করে দাও। ওই যে নিচে যে সমন্বয়টা ছিল, যে অগ্রিম সেবা আয়ের বিপরীতে 2,000 টাকা সেবা প্রদান করা হয়েছে, তাহলে আমরা লিখবো অগ্রিম সেবা আয় হতে আয়। অগ্রিম সেবা আয় হতে আয়, আর সেটার পরিমাণটা ছিল আমাদের 2,000 টাকা। তাহলে আমরা এই যে 2,000 টাকা এখানে যদি যোগ করে দেই, তাহলে এখন আমাদের যোগফলটা চলে আসবে সর্বসাকুল্যে সেটা আমরা 3 নম্বর কলামে লিখে দিব। তার মানে আমাদের সেবা আয়ের পরিমাণটা পাওয়া হয়ে গেছে 45,000 টাকা। আমরা 45,000 টাকা সেবা আয়ের বিপরীতে পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে বাদ দেব। এখান থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়।
বাদ পরিচালন ব্যয়। দেখো আমরা পরিচালন ব্যয় লিখে এবার পরিচালন ব্যয়ের আন্ডারে কি কি আছে আমরা একটা একটা করে সেগুলো লিখতে থাকি। প্রশ্নের শুরুতে দেখো যে সমস্ত সমন্বয় আছে, নগদ, প্রাপ্য হিসাব, সাপ্লাইজ খরচ একটা আছে 5,000 টাকা, ওই যে নিচে ওনারা বলে দিয়েছিল। তাহলে চলো লিখে দিই সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ 5,000 টাকা। সাপ্লাইজ খরচের পর আসবাবপত্র, অফিস সরঞ্জাম, পুঞ্জীভূত অবচয়, প্রদেয়, অগ্রিম সেবায়, অবন্টিত মুনাফা, সাধারণ সঞ্চিতি, সেবায়, বেতন খরচ 15,500। দেখো বেতনের সঙ্গে কিন্তু কোনো সমন্বয় ছিল না, আমরা লিখে দিই বেতন খরচ। আমাদের বেতন খরচটা ছিল 15,500। 15,500 ছিল বেতন খরচ। এরপর দেখো তো বেতন খরচের পর বিবিধ খরচ ছিল 4,000, লিখে দাও বিবিধ খরচ। বিবিধ খরচ বিবিধ খরচের পরিমাণটা ছিল 4,000, আমরা লিখে দেই 4,000। দেখো বিজ্ঞাপন খরচ ছিল 6,000, এটাও লিখে দাও। আমাদের বিজ্ঞাপন খরচের পরিমাণটা ছিল 6,000, 6,000 লিখে দিলাম। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এখানে বসে না। রেওয়া মিলে আর কোন আইটেম নেই, সমন্বয়ে দেখি। আমাদের সাপ্লাইজ খরচটা আমরা লিখে ফেলেছি। এবার অফিস সরঞ্জামের অবচয়, চলো লিখে দেই অফিস সরঞ্জামের অবচয়। অফিস সরঞ্জামের অবচয়। দেখো আমাদের অফিস সরঞ্জামের অবচয়টা কত আছে। অফিস সরঞ্জামের অবচয়টা আছে 2,000 টাকা, লিখে দাও 2,000 টাকা। দেখো আসবাবপত্রের অবচয় আছে 1,000 টাকা, এটাও আসবে, লিখে দাও। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়টা দেখো 1,000 টাকা। আসবাবপত্রের অবচয় 1,000 টাকা। এরপরে আসো, আমাদের কিন্তু এইখানে আর কোনো সমন্বয় নাই, তোমরা দেখেছো? তাহলে আমাদের সবগুলো ব্যয় মোট যোগ করলে কত হয় দেখো যোগফলটা। দেখো তো আমাদের সবগুলো যোগ করলে যোগফলটা কত হয়। 31,500। 31,500। 33,500। আমাদের কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে আমরা কোনো ভাগ করিনি, একটাই মাত্র করেছি। তাই এখান থেকে আমরা এখন এটাকে যোগ করে টাকাটা আমরা 3 নম্বর কলামে নিয়ে যাব। তাহলে 33,500 টাকা এখন আমরা ওখান থেকে বাদ দিব। তাহলে দেখো তো আমাদের ওই সেবা আয় থেকে যদি 33,500টা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কর পূর্ব নিট মুনাফা বের হবে না, যেহেতু আমাদের অন্য কোনো খরচ নেই। তাহলে আমাদের কর পূর্ব নিট মুনাফাটা বের হবে, দেখো কত টাকা হয়। 45,000 টাকা থেকে 33,500 বাদ দিয়ে দাও। 11,500। 11,500। এই 11,500 টাকাকে আমরা বলবো কর পূর্ব নিট মুনাফা। কর পূর্ব নিট মুনাফা। কর পূর্ব নিট মুনাফা, তার 11,500 টাকা হয়েছে।
তাহলে কর পূর্ব নিট মুনাফা 11,500 বের হয়ে গেল। এবার আমরা এখান থেকে আমাদের আয়কর সঞ্চিতি যেটা সমন্বয়ের মধ্যে দেওয়া ছিল, মুক্তা যে সমন্বয়টা বলেছে আমাদেরকে আয়কর সঞ্চিতি বাবদ 2,500 টাকার ব্যবস্থা করতে হবে। বলতো এখন আমরা এখান থেকে বাদ দিয়ে দিব না আয়কর সঞ্চিতি? বাদ আয়কর সঞ্চিতি। আয়কর সঞ্চিতিটা ছিল কত টাকা আমাদের? 2,500 টাকা। দেখো আমি এখান থেকে 2,500 টাকাও বাদ দিয়ে দিলাম। 2,500 টাকা, এই 2,500 টাকা বাদ দিয়ে দিলে এবার কিন্তু আমি আমার কর বাদ নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফাটা পেয়ে যাব। দেখো তো কর পরবর্তী নিট মুনাফাটা কত পাবো? 2,500 বাদ দিলে কত টাকা হয়? 10,000 টাকা স্যার। স্যার 9,000। 9,000 টাকা। 9,000 টাকা। একটা কথা মনে রেখো, আমি তোমাদেরকে বলছি, তোমরা যে কজন এই গ্রুপে আছো তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং এ প্লাস পাওয়াটা বাধ্যতামূলক, পেতেই হবে। অ্যাকাউন্টিং এ প্লাস তোমাদেরকে পেতেই হবে, এর জন্য খেয়াল থাকে। বাদ আয়কর সঞ্চিতি 2,500 টাকা, তাহলে হলো 9,000 টাকা। আয়কর সঞ্চিতি 9,000 টাকা আমি পেয়ে গেলাম। এই 2,000 বাদ দেওয়ার পর আমরা পেয়ে গেলাম 9,000 টাকা। এই 9,000 টাকার নাম হবে কি বলতো? এই 9,000 টাকার নাম হবে কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা। তাহলে আমাদের কর পরবর্তী নিট মুনাফা 9,000 টাকা চলে আসছে। আচ্ছা, এই যে আমি এই অঙ্কটার যে আয় বিবরণীটা করলাম, বলতো এই আয় বিবরণীটা তোমরা আসলে নিজেরা পারতে না? পারতে? স্যার পারতাম। আচ্ছা, যেহেতু আয় বিবরণীটা করে ফেলছি আমরা, এখন আমাকে বলো যে এই অঙ্কটার মধ্যে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্ধৃতি দেওয়া আছে, অবন্টিত মুনাফার প্রারম্ভিক উদ্ধৃতি দেওয়া আছে 16,400, আর এখানে শালি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রয়েছে একটা, ভিতরে কোনো ঘোষিত লভ্যাংশ নাই। তাহলে আমাদের সংরক্ষিত আয় বিবরণীটাও অনেক ছোট একটা বিবরণী হবে না বলতো? তাহলে চলো আমরা একটা সংরক্ষিত আয় বিবরণীও করে ফেলি ছোট করে। আমরা একটা সংরক্ষিত আয় বিবরণীও করে ফেলি ছোট্ট করে।